আমার ইতিহাস সম্পর্কে সবাই জানে। ওনারও অনেক লম্বা ইতিহাস আছে। উনি লড়াই করেননি, উনি নিজের দেশ ছেড়েছে। দেশ ছেড়ে উনি পালিয়ে এসেছে। ওনার নিজের বাড়ি ফেলে চলে আসছে, ওনার সম্পত্তি ফেলে চলে এসেছে। উনি কিন্তু ওনার জনগোষ্ঠীকে নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করেননি। ত্রিপুরায় লোসাই ভাষা এখানে লেখা হচ্ছে রোমান স্ক্রিপ্টে, সরকারিভাবে স্বীকৃতি দেওয়া আছে। কিভাবে দেওয়া হয়নি উনি বলুন, কেন এটা স্বীকৃতি দেওয়া হয়েছে লোসাই ভাষাটাকে? লোসাইরা রোমান স্ক্রিপ্ট দিয়ে বই ছাপে ত্রিপুরায় পড়াশোনা করছে, কিভাবে করা হইলো? তাহলে ককবরকে রোমান স্ক্রিপ্টের দেওয়াটা ওনার বাধাটা কোথায়? আমি ওনাকে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব, আপনি কোন অর্থ বছরে এই টাকাটা দিয়েছেন এবং কোন কোন খাতে দিয়েছেন আপনি তো জনগণের সামনে পরিষ্কার তুলে ধরুন না। এভাবে যদি আপনি বলেন যে 6,645 কোটি টাকা এডিসি কে দিয়েছি বললে তো এটা তো বোঝা যায় না কোন অর্থ বছর থেকে আপনি দিয়েছেন। এটা তো আমাদের কোনই তথ্য যাচাই করার কোনো সুযোগই এখানে পাচ্ছি না। এডিসিতে উন্নয়ন হচ্ছে না, এখানে দুর্নীতি হচ্ছে। এডিসিতে দুর্নীতি হয়ে থাকে, আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাত অনেক লম্বা, উনি নিজেই বলেছেন। তো তদন্ত করা হোক না, তদন্ত দিতে বাধা কোথায়? বিজেপি সরাসরি বলছে যে ময়দানে আসো, খেলা হবে, ফাইটের জন্য প্রস্তুত। বর্তমানে যে জয়েনিংটা হচ্ছে, এরকম নাটক আমরা দেখতে দেখতে রাজনৈতিক জীবনে আমরা অনেক দেখেছি। 125 অ্যামেন্ডমেন্ট থেকে গন্ধসরার ট্রাইবাল ইউনিভার্সিটি থেকে শুরু করে সব বাইর হবে। ডকুমেন্টসটা আমরা মিথ্যাবাদী, আমরা বিশ্বাস করি ত্রিপুরার সঙ্গে না, ওনারা আমাদেরটা বাদ দেন, ওনার ডাবল ইঞ্জিনিয়ার কি করছে সেটা তো বাইর হবে, সেটা ময়দানে মোকাবেলা হবে। এডিসিতে বুটের দামামা বেজে গেছে। তবে এডিসির নির্বাচন কবে হবে সেটা সঠিক আমরা জানি না। তবে ময়দানে কিন্তু রাজনৈতিক দলগুলি নেমে পড়েছে, এবং যে বিষয়টা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে শাসকের যে দুটো শরিক বিজেপি এবং ত্রিপুরা মথা উভয়ে কিন্তু ময়দানে এবং বিপক্ষে ওনারা লড়াই করছেন। আমার সাথে আছেন মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা স্যার। অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার। পিসি মিডিয়ায়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সিভিল সোসাইটির নাম নিলেন, বললেন যে সরকার তথা আইনের হাত অনেক লম্বা, এবং বন্ধু বলে আখ্যায়িত করে বললেন যে আহ, ইতিহাস অনেক কিছুই আছে। কার্যত তিনি মানে যে কথাটা বললেন যে হম্বিতম্বি করছেন অনেক কিছু। কি বলবেন আপনি? এবং বক্তব্যটা নিশ্চয়ই আপনি শুনেছেন, এবং আমরা যতটুকু লেগেছে সেটা আপনাকে বলেছেন, হয়তো টার্গেট মুখ্যমন্ত্রী করে বলেছেন। বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর নাম ধরেননি। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আমি দেখেছি। ওনার যে টার্গেটটা এখন একটাই লক্ষ্য, একটা হলো মহারাজা, আর দ্বিতীয়ত বিধায়ক হিসেবে রঞ্জিত দেববর্মাকে উনি টার্গেট করে উনি কথাবার্তা বলছেন। এই ভাষণগুলি এক জায়গায় না, বহুত জায়গায় উনি দিয়েছেন। ইতিহাস সবারই আছে, আমার একটা ইতিহাস আছে, একটা ব্যাকগ্রাউন্ডও আছে। আমার ইতিহাস সম্পর্কে সবাই জানে। আমি ছোটবেলায় গ্রাম থেকে পড়াশোনা করেছি, কৃষক পরিবারের ছেলে। আমার বাবা কাজ করতেন, খেতে কাজ করতেন। এটা আমার একটা হিস্টোরি হইলো, আমার পারিবারিক একটা হিস্টোরি আছে। দ্বিতীয়ত হইলো আমার জাতির জন্য সংগ্রামের যে ব্যাকগ্রাউন্ড বা যে ইতিহাস, সেটা অনেক লম্বা। উনি আকারে ইঙ্গিতে অনেক কিছু বলতে চেয়েছেন, যিনি বলছেন উনি আকারে ইঙ্গিতে অনেক কিছু বলতে চেয়েছেন, কিন্তু কথা হচ্ছে আমি যে লড়াইটা করেছি বা যে কাজটা করেছি, এটা আমার জাতির অস্তিত্ব রক্ষার জন্য, আমার জাতির অধিকারের জন্য, আমার জাতি ভাষা কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য আমি করেছি। হয়তো আমি ওই ওই সংগ্রামে বা ওই আন্দোলনে আমি ঠিক জায়গাতে পৌঁছতে পারিনি। বর্তমানে আমি যে লড়াইটা করছি, এখানেও আমি আমার ভাষা অধিকার, আমার জমির অধিকার, আমার সাংবিধানিক অধিকার নিয়ে আমি লড়াই করছি। আর যিনি আমার ইতিহাস সম্পর্কে বা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মুখে না বলে আকারে ইঙ্গিতে যিনি বলতে চেয়েছেন, ওনারও কিন্তু ইতিহাস আছে, ওনারও অনেক লম্বা ইতিহাস আছে। উনি কিন্তু আমার মতো লড়াই করেননি, উনি লড়াই করেননি, উনি নিজের দেশ ছেড়েছেন। দেশ ছেড়ে উনি পালিয়ে এসেছেন, ওনার নিজের বাড়ি ফেলে চলে আসছেন, ওনার সম্পত্তি ফেলে চলে এসেছেন। উনি কিন্তু ওনার জনগোষ্ঠীকে নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করেননি, কিন্তু আমি সাহসের সঙ্গে লড়াই করেছি, সাহস নিয়ে লড়াই করেছি, আমি কষ্ট করেছি আমার জাতির জন্য, আমার মানুষের জন্য, আমি অধিকারের জন্য আমি লড়াই করেছি। কিন্তু উনি
ওনার জনগণকে সংগঠিত করে লড়াই করার জন্য সাহস দেখাতে পারেননি, বরং উনি পালিয়ে এসেছেন। এটা হইল ওনার ইতিহাস। ইতিহাস সবার আছে, আমরাও বলতে পারি, বলার আমাদেরও সাহস রাখে, কিন্তু সেই চ্যাপ্টারটা অতীত হয়ে গেছে, সেটাকে আমরা ফিরে আনতে চাই না। যদি আমরা বলি ওনার মতন আমরাও অনেক কিছু বলতে পারি। সুতরাং উনি যেভাবে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে উনি এখন বক্তব্য রাখছেন, আমি সেটা সঠিক বলে মনে করি না। এবং আমাদের ডেমোক্রেসি পার্লামেন্টারি সিস্টেমে একজন দায়িত্বশীল একজন নেতা বা ব্যক্তি হিসাবে ওই রকম বক্তব্য বর্তমান আমাদের এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এটা শোভা পায় না বলে আমি মনে করি। আপনাকে তো তিনি বন্ধু বললেন, বন্ধু বলে কার্যত হুমকিটা দিলেন। বন্ধু বলে তার এখানে হুমকি প্রশ্নই আসে না। কেন হুমকি দিবে? আমি কি করেছি? রাজনৈতিক ময়দানে রাজনৈতিক ভাষাকে আমাকে বুঝতে হবে। আমরা যখন রাজনীতি করি তখন রাজনৈতিক ভাষা আমাদেরকে বুঝতে হবে। রাজনীতি করলে আপনার রাজনৈতিক ভাষা বুঝতে হবে। রাজনীতিতে অনেক ভাষা প্রয়োগ হয়, সেই ভাষাকে আমি যদি রাজনৈতিক খেলতে গেলে সেই ভাষা বুঝতে হবে। হয়তো ওনার সেই জায়গাটাতে ঘাটতি আছে, আমি বলবো। সুতরাং আমি বলবো যে ওনাকে উনিও চিন্তা ভাবনা করে এই যে আমাদের যে বন্ধু বলাটা বা আমরা একসঙ্গে যে চলার যে পথটা আমরা বেছে নিয়েছি, সেটা যেন উনিও মনে রাখে। কারণ বন্ধু রাখতে গেলে আমাদেরকে অনেক কিছু করতে হবে, সেটা যদি করতে না পারে কিন্তু বন্ধু থাকবে না। তো ওনার সাথে তো বসে চায়ের টেবিলে বসে একসাথে চা খেয়ে আপনারা ঠিকভাবে আপনাদের দাবি দাবা প্ল্যানিং নিয়ে কথা বলতে পারেন। এভাবে রাজনৈতিক ময়দানে একে অপরের বিরুদ্ধে বক্তব্য না রাখলেই তো হয়। আমরা বলেছি, উনি বলেছেন ত্রিপাক্ষিক একটের ব্যাপারটা উনি বলেছেন আমরা কার্যকরী করার জন্য আমরা তৈরি হয়েছি। ওনারা যেটা শর্ত এটা ভঙ্গ করেছেন, কোথায় আমরা ভঙ্গ করেছি? উনি বলেছেন 6 মাসের ভিতরে আমরা বিভিন্ন নামে নাকি আন্দোলন করেছি। উনি যেটা কখন 6 মাসের ভিতরে চুক্তির পরে কখন আন্দোলন করছে, কি করেছে, উনি একটা ডাটা দেখবেন, উনি বলুক না আপনারা এত তারিখে চুক্তির পরে এত তারিখে আপনারা এই আন্দোলন করেছেন, ইয়ে করেছেন। আমার মনে হয় আমরা 11 মাসের পরে প্রথম ককবরক রোমান স্ক্রিপ্টটা নিয়ে আমরা মনে হয় আন্দোলন করেছি। এর আগে আমরা চুক্তির 1 বছরের ভিতরে আমরা কোন আন্দোলন বড় ধরনের মুভমেন্ট করেন। আচ্ছা আচ্ছা, এখানে এখানে আমি বিষয়টা প্রসঙ্গটা যেহেতু আপনি উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রী বলছেন যে রোমান স্ক্রিপ্টের বদলে ইন্ডিজিনাস স্ক্রিপ্ট করা হোক, রোমান স্ক্রিপ্ট কোনোভাবেই সরকার মানবে না, কি বলবেন? সরকার মানা না মানা এটা ওনার ব্যাপার, যেহেতু উনি ওই দায়িত্বে আছেন, ত্রিপুরার সবচেয়ে বড় দায়িত্বে উনি আছেন, এটা ওনার বক্তব্য। কিন্তু এটা যে আমার সাংবিধানিক যে অধিকার, সেটা ওনাকে জানতে হবে। রোমান স্ক্রিপ্ট ব্যাপারটা উনি বলেছেন যে ককবরক লেখার জন্য উনি মান্যতা দিবেন না, ঠিক আছে। ত্রিপুরায় লোসাই ভাষা এখানে লেখা হচ্ছে রোমান স্ক্রিপ্টে, সরকারিভাবে স্বীকৃতি দেওয়া আছে, কিভাবে দেওয়া হইল উনি বলুক। কেন এটা স্বীকৃতি দেওয়া হয়েছে লুসাই ভাষাটাকে? লুসাইরা রোমান স্ক্রিপ্ট দিয়ে বই ছাপে ত্রিপুরায় পড়াশোনা করছে, কিভাবে ইয়ে করা হইলো? তাহলে ককবরকে রোমান স্ক্রিপ্টে দেওয়াটা ওনার বাধাটা কোথায়? এটা বিরোধিতার কারণে বিরোধিতার মতন হচ্ছে বলে মনে হচ্ছে আমার। লুসাই ভাষাকে আপনি রোমান স্ক্রিপ্ট দিতে পারেন, ককবরক ভাষাকে দিতে পারবেন না, এটা কিরকম কথা? উনি বলুক। এখানে আমাদের পাশাপাশি যেটা মিজোরামে 8ম তফসিলে মিজো ভাষা অন্তর্ভুক্ত হয়নি, মিজোদেরও আলাদা নিজস্ব ইন্ডিজিনাস স্ক্রিপ্ট ছিল, তারা এটা ব্যবহার করে পারে না, কারণ ওই স্ক্রিপ্টে লেখে আমাদেরকে পিছিয়ে যেতে হবে। সেই জন্য মিজোরা রোমান স্ক্রিপ্টটা বেশি ভাষায় করে নিয়েছে। চাকমাদের ভাষা উনি তুলছেন, চাকমাদের নিজস্ব ভাষা আছে, কজন চাকমা তাদের স্ক্রিপ্টে লেখে পড়াশোনা করে আপনি বলুন? বাংলাদেশে তো সবচেয়ে চাকমার পার্বত্য চট্টগ্রামের তাদের মেজরিটি, সেখানে তো এই ভাষা চলেন, তারা তো বাংলা স্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করছেন। তারাও জানে যে তাদের যে স্ক্রিপ্টটা, ওই স্ক্রিপ্টটা দিয়ে যদি তারা পড়াশোনা করে তো অনেক পিছিয়ে যাবে। আমাদের আছে, আমার কাছে একটা বই আছে, আমাকে দিয়ে গেছে একজন লোক, ফাল্গুনা দেববর্মা, উনি আমাকে
একটা স্ক্রিপ্ট বানাইয়া একটা বই ছাপানো বই আমাকে দিয়ে গেছে। আপনি দেখুন মণিপুরেও তাদের নিজস্ব একটা স্ক্রিপ্ট আছে, কিন্তু ওই স্ক্রিপ্ট দিয়ে তাদের এখন চলে না, কারণ তারাও বুঝতে পারছে যে এটা অনেক পিছিয়ে যাবে। বুরুল্যান্ডে দেবনাগরী অক্ষর ছিল, ওটা দিয়ে তারা এখন চালাইতে পারছে না, তারা এখন রোমান স্ক্রিপ্ট বাছাই করে নিয়েছে। আপনি দেখুন বুরুল্যান্ড, খবর নিয়ে দেখুন, আমাদের নর্থ ইস্টে বিভিন্ন জায়গায় আপনার খাসিতে যান, গারুরা দেখেন, সবখানে তো এটা আমাদের রোমান স্ক্রিপ্টের সুবিধা হচ্ছে কি, আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা আজকে ইংরেজিতে পড়াশোনা করছে। তো আমার বাসায় লিখতে গেলে ইংরেজি অ্যালফাবেটটা খুব সুবিধাজনক, মানে উচ্চারণ করতে লিখতে এগুলি সবটাই। এখন দেখুন যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে অনেক বাঙালি ককবরক পড়াশোনা করছেন, তারা নিজেরা বাংলা স্ক্রিপ্ট লিখতে চায় না, তারা রোমান স্ক্রিপ্টে লেখে। আপনি ত্রিপুরা ইউনিভার্সিটির গিয়ে খবর নিয়ে দেখুন, অনেক বাঙালি তারা করছে, না আমরা রোমান স্ক্রিপ্ট লিখব, তাদেরকে বলছে বাংলা স্ক্রিপ্ট লেখা, না আমরা বাংলা স্ক্রিপ্ট লিখতে পারি না স্যার, কারণ ওরা ছোটবেলা থেকে ইংরেজিতে পড়াশোনা করছে, বাংলাতে তেমন চর্চা নাই। আপনি কি বলবেন? সুতরাং আমরা এটা যে বাসাই রোমান স্ক্রিপ্টটা যে একটা বহিরাগত স্ক্রিপ্ট উনি বলছেন, কিন্তু আমরা চাচ্ছি যে ওই স্ক্রিপ্টটা নিলে আমাদের সবচেয়ে সুবিধা লেখাটা, কম্পিউটার বলেন, মোবাইলে টাইপ করতে বলেন, টেক্সট করতে বলেন, সুবিধা আছে, সেজন্য আমরা বলছি। এখন আপনি যে অন্য এখন নতুন ইন্ডিজিনাস স্ক্রিপ্ট নিলে কি হবে না হবে, সেটা তো অনেক মানে লং প্রসেসের ব্যাপার। এটা আমাদের ভাষাটা অনেক পিছিয়ে যাবে, সেজন্য আমরা একটাই চুজ করছি যে রোমান স্ক্রিপ্টটা আমার ভাষায় লেখার জন্য হোক, সেটাই আমাদের দাবি। আচ্ছা, আরেকটা বিষয় যে মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় দাবি করেছেন যে এডিসিতে 6,650 45 কোটি, কোটি 45 কোটি টাকা, 45 কোটি আছে, সরি, সরকার দিয়েছে, যেটা গড় বাজেটের পার্সেন্টেজ হচ্ছে 39%-এর উপর। 39.06%। তো আহ, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এটা দেওয়া হয়েছে, এবং আপনি বারবার এই বক্তব্যের পর দেখলাম মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন যে এডিসি এই বাজেটটা পায়নি। আসলে কি আপনি এডিসির যারা আহ, যখন নেতৃত্বে রয়েছেন, পূর্ণবাবু থেকে শুরু করে জগদীশ বাবু, তাদের সাথে কি কথা বলেছেন এই বিষয়ে? এই বিষয়ে আমাদের সবাই জানা আছে, আলোচনা হয়েছে। আমার বিধানসভায় একটা কোয়েশন ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তৃতীয় এডিসি কে 6,645 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা 39.06% টাকা দেওয়া হয়েছে। আমার কোয়েশন ছিল আপনি কোন অর্থ বছরে এই টাকাটা দিয়েছেন এবং কোন কোন খাতে দিয়েছেন, এটা ডিসঅ্যালাউ হয়ে গেল। তা যদি উনি দিয়ে থাকে কোন অর্থ বছরে দিয়েছে এবং কোন কোন খাতে দিয়েছে, মানে কোন কোন ডিপার্টমেন্টে দিয়েছে, এটা একটা আলোচনা করার সুযোগ থাকতো। উনি পরিষ্কার করে বলতে পারতেন যে এই হয়েছে, এত টাকা দেওয়ার পরে উন্নয়ন হচ্ছে না। উনি একটা বলার সুযোগ থাকতো বিধানসভায়, সবাই দেখতো কে মিথ্যা কে সত্য, এডিসি ঠিক ঠিক কার্যকরী করতে পারছে না, টাকার পরে উন্নয়ন করতে পারছে কিনা, সেই বিষয়টা আমরা আলোচনার মাধ্যমে একটা চর্চা করার একটা সুযোগ থাকতো। সেই সুযোগটা তো পেলাম না। তা উনিও এটা ক্লারিফিকেশন দিতেছে না যে 6,645 কোটি টাকা আমি এই অর্থ বছরে দিয়েছি, এই খাতে দিয়েছি, উনি তো বলছেন না। উনি শুধু একটা বলে দিয়েছেন যে আমি এডিসি কে 6,645 কোটি টাকা দিয়েছি, সেটার পেপার কাটিংও আছে, সেটা উনি যে বলেছেন এটার রেকর্ডটাও আছে আমাদের কাছে মিটিং। তা উনি বলুক না, আমি ওনাকে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব, আপনি কোন অর্থ বছরে এই টাকাটা দিয়েছেন এবং কোন কোন খাতে দিয়েছেন, আপনি এটা জনগণের সামনে পরিষ্কার তুলে ধরুন না। এভাবে যদি আপনি বলেন যে 6,645 কোটি টাকা এডিসি কে দিয়েছি, বললে তো এটা তো বোঝা যায় না কোন অর্থ বছর থেকে আপনি দিয়েছেন। এটা তো আমাদের কোন মানে তথ্য যাচাই করার কোনো সুযোগই এখানে পাচ্ছি না আমরা, সেজন্য আমরা বিধানসভায় এটা দিয়েছি। তো এটা যদি না হয়, যারা জনগণ যাদের কোন সন্দেহ থেকে আরটিআই করে, এডিসি থেকে আরটিআই করে আপনি দেখতে পারেন, অর্থ দপ্তর আছে, অর্থ দপ্তর থেকে কত টাকা দিয়েছে এটা দেখতে পারেন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে টাকা যে এডিসিতে, সেখানে আপনি দেখতে পারেন। অসুবিধার ক্ষেত্রে আমরা তো না করছি না, করেন। তা উনি অনেক সময় উনি বলেন এত টাকা পাঠানোর পরে এডিসিতে উন্নয়ন হচ্ছে না, এখানে দুর্নীতি হচ্ছে। দুর্নীতি তো যদি এডিসিতে দুর্নীতি হয়ে থাকে, আপনার হাতে ক্ষমতা আছে,
আপনার হাত অনেক লম্বা, উনি নিজেই বলেছেন। তো তদন্ত করা হোক না, তদন্ত দিতে বাধা কোথায়? এডিসিতে দুর্নীতি যদি হয়ে থাকে তদন্ত দিতে কোথায়? কিন্তু তার আগে ত্রিপুরার দৈনন্দিন যে বাংলা প্রবাদী পত্রিকাগুলি বাইর হচ্ছে, সেখানে তো দুর্নীতির বিভিন্ন ডিপার্টমেন্টের ডেইলি বাইর হচ্ছে, সেটার ব্যাপারে উনি নীরব কেন? এই ব্যাপারে উনি নীরব কেন? কেন কথা বলছেন না? শুধু এডিসিটা উনি বলছেন যে আমাদের রাজ্যের যে বিভিন্ন ডিপার্টমেন্টে কি দুর্নীতি হচ্ছে, কি হচ্ছে, পত্রিকা বাইর হচ্ছে। আমরা বলছি না, বন্ধু হিসেবে আমরা বলছি না, কিন্তু পত্রিকায় বলছে, বিভিন্ন পত্রিকায় বলছে। এই সম্পর্কে উনি বলুক না, কেন বলছে না এই ব্যাপারে? যে বিভিন্ন সময় বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা অভিযোগ করেছেন যে এডিসিতে রাবারের স্মোক হাউস থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে এবং যে মথা সুপ্রিমো মহারাজ পদ্মত কিশোর দেববর্মন উনার যে বক্তব্য যে জনজাতিদের উন্নয়ন করতে হবে, আমাদের ত্রিপ্রাসাদের এগিয়ে নিয়ে যেতে হবে, উনারই দলের নেতৃত্বরা একাংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এডিসিতে, এরা বিজেপি অভিযোগ করছে, এটা কি বলবেন? এডিসি যে উসমুখ হাউস, রাবার্টের যে উসমুখ হাউস, এটা আমাদের অ্যাসেম্বলি একটা টিম, আমরা ভিজিট করেছি বিভিন্ন জায়গায়। সেখানে বিজেপির বিধায়ক রামপদ জমাতিয়া ছিলেন, বিধায়ক প্রমোদ রিয়াং ছিলেন, আমি ছিলাম, সিপিএম এর দীপঙ্কর সেন থেকে শুরু করে অনেকে ছিলেন, আবার বিজেপির আরো অনেক বিধায়ক ছিলেন। আমি তো ঘুরে দেখেছি কাজ তো হচ্ছে, এবং আমরা এটাও নিয়েছি এডিসির অথরিটি থেকে, তো আমরা এটাও জেনেছি কত টাকা আপনারা পেয়েছেন, কত টাকা। তো লাস্ট ইয়ারে, এবছরে মনে হয় ডিসেম্বরের ফার্স্ট দিকে সেকেন্ড টাকাটা ওনারা পাঠিয়েছেন এখানে। প্রথমে স্টেপে যে টাকাটা পাঠিয়েছিল, সেকেন্ডটা তো কাজটা প্রথমে যেটা যে টাকা পেয়েছে তারা তো কাজটা উঠিয়েছে, আমরা তো সচক্ষে দেখে যাচ্ছি, কাজটা তো চলছে। তো কাজ যেখানে চলছে সেটা তদারক করার দায়িত্ব হচ্ছে স্টেটের এই যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের। আমাদের রাজ্যের যেটা জনজাতি উন্নয়ন দপ্তর যে আছে, ওই যে উসমুখ হাউসটা সম্পূর্ণ তদারক করার দায়িত্ব হলো তাদের হাতে। এডিসি প্রশাসন কাজটা ইমপ্লিমেন্ট শুধু করছে, তারা টাকা দিচ্ছে, টেন্ডার করছে, তাই ইমপ্লিমেন্ট করছে। আর এটা কাজটা হচ্ছে কিনা সম্পূর্ণ তদারকের দায়িত্ব হচ্ছে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের বা উপজাতি কল্যাণ দপ্তরের হাতে। আপনি দেখুন, যদি দুর্নীতি হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে, তাহলে তো ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জন্য দায়ী। ওনার ঠিকভাবে তদারক করতে পারছেন না। খতিয়ে দেখুন না, আমি যেটা বলছি, দায়িত্ব নিয়ে যেটা বলছি তা সঠিক কিনা জনগণ দেখুক। আমি অনুরোধ করব যে তদারক দায়িত্ব তো তাদের, তাদের কেন তদারক করতে পারছে না? সেজন্য তো আমরা এসটি কমিটি থেকে তো আমরা একটু ভিজিট করেছি, দেখেছি, স্পটে গিয়ে দেখছি, প্রত্যেকটা স্পটে গিয়েছি আমরা, দেখেছি তো আমরা কাজ হচ্ছে। প্রায় যতটা প্রথম ইনস্টলমেন্টে যত টাকা পেয়েছে তাতে তো আমরা দেখেছি প্রায় 50-60% কাজটা আছে। এখন একটু কাজ, যে সেকেন্ড ইনস্টলমেন্টে যাওয়ার পর তো কাজটা প্রায় এখন প্রায় 80-90% হয়ে গেছে। আমার বাড়ির সামনে একটা আছে, আমি দেখেছি চিন্তারাম পাড়া, এর এখন প্রায় 80% কাজ হয়ে গেছে। সুতরাং এটা বিরোধিতার জন্য বিরোধিতা করব বা ইয়ে করব, তা রাজনৈতিক স্বার্থকে দেখে যদি কেউ অভিযোগ করে সেটা তদন্ত করতে পারেন। উনি দুর্নীতির বলছেন, তদন্ত বসাক না এখানে, কেন বসাচ্ছেন না উনি? তদন্ত করে দেখো। এরকম যে আমার ইয়ে আছে যে এই হুমকি দমকি, এটা রাজনীতিতে আমরা, উনি বলছেন বন্ধু হিসাবে থাকার জন্য, উনি তো বন্ধুর সুলভ আচরণ করছেন না। আপনি বলুন। যাই হোক, আমার যে শেষ প্রশ্নটা হচ্ছে স্যার, যে এডিসি নির্বাচনের সময় তো ঘনিয়ে আসছে, কবে হবে এখনো ঠিক জানা যায়নি, তবে আহ, শাসক দল বিজেপির তরফ থেকে আমরা যেটা বক্তব্যের মারফতে শুনতে পাচ্ছি যে রাজ্যতে আপনাদের সাথে অ্যালায়েন্স আছে, কিন্তু এডিসিতে বিজেপি বিরোধী দল এবং এডিসিতে কোনো অ্যালায়েন্স হবে না, এবং বিজেপি সরাসরি বলছে যে ময়দানে আসো, খেলা হবে, এরকম কিছু। তো ফাইটের জন্য প্রস্তুত মথা? আমরা 2 বছর আগে থেকে বিসি ইলেকশনের জন্য রেডি হয়ে আছি। হাইকোর্টে লড়াই করছি, সুপ্রিম কোর্টে গেছে। ফেব্রুয়ারি 9 তারিখে আবার এটার হিয়ারিং হবে। ওনারা কেন বিরোধিতা করছে? ইলেকশনে ওনারা যাইতে চাচ্ছেন না কেন?
দেখুন, এডিসিতে 2টা ভ্যাকেন্সি আছে কাউন্সিলে। 2 বছর ধরে এটা ইলেকশন হচ্ছে না। আমাদের মাননীয় স্পিকার বিধানসভা স্বর্গীয় বিশ্ববন্ধু সেন মহোদয় মারা যাওয়ার পরে ওনার শ্রাদ্ধতা শেষ হচ্ছে কিনা জানি না, সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন ওই ভ্যাকেন্সিটা উপনির্বাচনের জন্য নোটিফিকেশন, ভোটার তালিকার ইয়ের জন্য ব্যবস্থা নিচ্ছে। কেন? শুধু ওনারা এককভাবে লড়াই করার জন্য শুধু বলছে না, বলছে ত্রিপুরা মথা যে 2026 জানুয়ারি মাস প্রথম থেকে আর ক্ষমতায় থাকবে না। এটা ওনার একজন সংগঠনে একজন দায়িত্বশীল ব্যক্তি, জেনারেল সেক্রেটারি, উনি বলছেন যে ক্ষমতা, আমরা এখন ক্ষমতায় বসে আছি। তারপরে আরেকজন মিনিস্টার বলছে ত্রিপুরা মথার অনেক নেতা, অনেক এমএলএ, অনেক এমডিসি, অনেক ইএম সবাই চলে আসবে, শুধু সময়ের অপেক্ষা। নির্বাচন আমাদের এপ্রিলের 14 তারিখ পর্যন্ত আমাদের এডিসির মেয়াদ, 2 মাস হাতে আছে, সময়ের অপেক্ষা। একটা তো নিতে পারেনি, অনেক চেষ্টা করছে আগরতলায়, 13 তারিখ ডিসেম্বর অনেক বাজনা বাজায় তারা করলো, তো দেখলাম তো, করুক না, মাঠে ময়দানে তো আমরাও আছি। নির্বাচনের যেতে ওরা বই পাচ্ছে কেন? করতে দেন না নির্বাচন, আমরা তো আছি মাঠে ময়দানে, আমরা উপনির্বাচনেও আছি, বিসি ইলেকশনেও আছি। ওনারা কিন্তু এডিসি এলাকায় করছেন না, জেনারেল এলাকাতে করছে। কেন করতে পারছে না? ওনারা কেন সাহস করছে না? আমরা তো সাহস নেই, মাঠে নেমে আছি, নামবো আমরা। তারপরে আরেকটা যিনি বলছেন যে আমাদের বন্ধু হিসাবে থাকার জন্য বা বন্ধু সুলভ হিসাবে, উনি বলছেন যে আপনারা চলে যেতে পারেন, যদি থাকতে না চান আপনারা চলে যেতে পারেন। উনি বলছেন একটা বক্তব্য আছে, আমি রেকর্ডটা আমি সেভ করে রেখেছি, রিজার্ভ করছি। উনি বলেছেন চলে যেতে পারেন। আমি বলবো ওনার যদি সাহস থাকে উনি বাইর করে দেখ না, ওনার তো ক্ষমতা আছে, অনেক শক্তিশালী, তো সূত্র দল, বাইর করে দেখ না। উনি যদি থাকে, সাহস থাকে, উনি বাইর করে দেখ মথাকে, ওনার যদি সাহস থাকে বাইর করে দেখ, আমরা দেখবো। ময়দানে তো আমরা তো আছি। তাদের এই যে বিভিন্ন জায়গায় জনসভা জয়নিং, 5,000 জয়নিং, 3,000 জয়নিং, 500 পরিবার জয়নিং, এগুলি আমরা দেখে শেষ হয়ে গেছে, আমাদের আর দেখতে হবে না, আমরা দেখে নিয়েছি। এটা রামচন্দ্রঘাটেও আমার বিধানসভা কেন্দ্রেও মেগা জয়নিং হওয়ার কথা ছিল, 6টা বিধানসভা কেন্দ্রের লোক নিয়েছে, দেখিয়েছি তো আমরা, একটা তো জয়েন করতে পারেন, করাতে পারেন। আর বর্তমানে যে জয়েনিংটা হচ্ছে, এরকম নাটক আমরা দেখতে দেখতে রাজনৈতিক জীবনে আমরা অনেক দেখেছি। ত্রিপুরার যারা রাজনীতিবিদ তারা ওইরকম নাটক অনেক দেখেছে, এখনো দেখে চলছে, নতুন প্রজন্মরা এখন নতুন করে দেখছে। আগামী অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে দেখা হবে, সেখানে বন্ধুত্ব লড়াই হবে না আলাদা আলাদা হবে। তবে প্রণব, একটা কথা বলে রাখি, তুমি আমার ভাই হিসাবে, 2021-এও আমরা একক লড়াই করছি, 2023-এও আমরা এককভাবে লড়াই করছি। আমরা কিন্তু ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে আমরা কিন্তু সরকারের অংশীদার হয়েছি, আমাদের কন্ডিশন আছে। আমরা দাবি করছি, আমরা দিতে পারি না কাউকে, আমরা চাই, আমরা চাচ্ছি, ওনাদের ক্ষমতা আছে, ওনারা দিতে পারছে না, ওনাদের প্রতিশ্রুতিটা ওনারা পূরণ করতে পারছে না, সে দলিলটা তো আমরা নির্বাচনের সামনে বাইর করব, দলিল তো বাইর হবে। ওনারা কি প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপ্রাসাদে, 125 অ্যামেন্ডমেন্ট থেকে গন্ধসারা ট্রাইবাল ইউনিভার্সিটি থেকে শুরু করে সব বাইর হবে ডকুমেন্টসটা। আমরা মিথ্যাবাদী, আমরা বিশ্বাস করি ত্রিপ্রাসাদের সঙ্গে না, ওনারা আমাদেরটা বাদ দেন, ওনার ডাবল ইঞ্জিনিয়ার কি করছে সেটা তো বাইর হবে, সেটা ময়দানে মোকাবেলা হবে, কারণ রাজনৈতিক ময়দানে মোকাবেলা হবে, ময়দানে লড়াই হবে, আর সেই লড়াইটা আমরা দেখবো। তো এতক্ষণ আমার সাথে ছিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। তো ওনার বক্তব্য আপনারা শুনলেন, কমেন্ট সেকশনে আপনাদের প্রতিক্রিয়া জানান, ধন্যবাদ।